প্রথম সূর্যের আলো গাছপালার উপর এসে পড়েছে। ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো টলটল করছে। অনেকদিন এমন নরম তুলতুলে ভোর দেখেননি। তিনি বিশাল প্রাসাদোপম বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ তার মনে একটা অনুভূতির জন্ম নিল, সঙ্গে আবু জুনায়েদ থাকলে বেশ হতো। তক্ষুনি গত রাতে যেসব ঘটনা ঘটেছে একটা একটা করে সবগুলো মনে পড়ে গেল। তিনি নিজের মনে বিড়বিড় করে উচ্চারণ করতে লাগলেন, ছোট লোক। এই ছোট লোকটাই তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। গত রাতে আবু জুনায়েদকে যে সকল হুমকি দিয়েছিলেন সেগুলো মনে এলো। তিনি তার আম্মা, ভাই এবং নিজের মেয়েকে ডেকে এনে যেসব কথা ফাঁস করবেন বলে ভয় দেখিয়েছিলেন সেগুলো নিয়ে মনের ভেতর খানিকক্ষণ নাড়াচাড়া করলেন। তার মনে হলো যেসব করবেন বলে রাগের মাথায় ঘোষণা দিয়েছিলেন এই প্রভাতের আলোতে মনে হলো তার কোনোটা করাই তার পক্ষে সম্ভব নয়। তার মুখটা তেতো হয়ে গিয়েছিল। ছোট লোক তার ঠোঁটে আপনি মন্ত্রের মতো উচ্চারিত হতে থাকল। মনের মধ্যে অশান্তি, তবু সকালবেলাটা তার মন্দ লাগছিল না। এরকম ভোর তার জীবনে আর কখনো আসেনি। তিনি মস্ত কম্পাউন্ডটা ঘুরে ঘুরে দেখছিলেন। এরই মধ্যে একটা বেলা হয়েছে। দারোয়ান ঘটাং করে লোহার গেট খুলে ফেলেছে। ঝাড়ু হাতে, খুন্তি হাতে একদল মেয়ে পুরুষ কম্পাউন্ডের ভেতর প্রবেশ করল। নুরুন্নাহার বানু পায়ে পায়ে গেটের কাছে চলে এলেন। ঝাড়ুওয়ালা ঝাড়ু তুলে, খুন্তিওয়ালা খুন্তি তুলে সালাম দিল। নুরুন্নাহার বানু নিজেকে তখন রানী মনে হচ্ছিল। তিনি খুব খুশি হয়ে উঠেছিলেন। তথাপি তার মনের মধ্যে একটা খুঁত থেকে গেল। তার ইচ্ছে হলো বিষয়টা তিনি বুঝিয়ে দেবেন। পরক্ষণে চিন্তা করলেন এ সকল ছোট লোককে ভালো কিছু শিখিয়ে লাভ হবে না, বরঞ্চ তিনি তাদের কাছে নিজের কর্তৃত্বটা জাহির করা অধিকতর উপযুক্ত মনে করলেন। কে কি কাজ করে জিজ্ঞেস করলেন। ঝাড়ুদারনি বলল, মেম সাহেব, আমরা বাগানে ঝাড়ু দিতে এসেছি। বাড়িতে যারা ঝাড়ামোছা কাজ করবে আসবে বেলা 8টার পর। সকালবেলা ওই সমস্ত ঝাড়ুদারনির সঙ্গে কথা বলতে তার মন চাইছিল না। তিনি মনে মনে ভেবে নিলেন, ঘুম থেকে উঠেই এই শ্রেণীর মানুষদের সঙ্গে দেখা হলো, আজকের দিনটাই জানি কেমন যায়। মাথায় টুপি দাড়িওয়ালা বুড়ো মানুষটার দিকে তাকিয়ে মনে করলেন, হ্যাঁ, এই লোকের সঙ্গে তবু কিছুক্ষণ কথা বলা যেতে পারে। নুরুন্নাহার বানু জিজ্ঞেস করলেন, তোমার কাজ কি? বুড়ো ভদ্রলোকের মুখে একটা ছায়া পড়ল। সেদিকে নুরুন্নাহার বানুর চোখ আদৌ গেল না। সালামত মিয়া বিশ্ববিদ্যালয়ে অনেকদিন থেকেই মালির কাজ করে আসছেন। তার পেশার জন্য নয়, প্রাচীনতা এবং প্রবীণত্বের জন্য সকলেই তাকে সমীহ করেন এবং আপনি সম্বোধন করেন। নুরুন্নাহার বানুর মুখে তুমি শব্দটা তার মনে আঘাতের মতো বাজল। তিনি তার স্বাভাবিক গাম্ভীর্য ক্ষুণ্ণ না করে প্রশান্ত স্বরে জবাব দিলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের হেড মালি। বিগত 20 বছর ধরে আমি এই কাজ করে আসছি। হাতের খুন্তিখানা আদর করতে করতে বললেন, ওই জোয়ান ছাওয়ালটা দেখছেন, সে আমার অ্যাসিস্ট্যান্ট এবং মেয়ের জামাইও। গত 5 বছর ধরে আমার সঙ্গে কাজ করে। বর্তমান উপাচার্যের আগের জন দয়া করে জামাইকে চাকরিটা দিয়েছিলেন। নুরুন্নাহার বানুর মনে হঠাৎ হুকুম করার আকাঙ্ক্ষাটা মাথা চাড়া দিয়ে উঠল। তিনি বললেন, চলো দেখাও দেখি তোমরা কি কাজ করো। সালামত মিয়া বললেন, বেগম সাহেবা আমার সঙ্গে সঙ্গে আসেন। বিরাট প্রশস্ত বাগান। সালামত মিয়া তাকে 7 রকমের গোলাপের গাছ দেখালেন। ক্রিসেন্থেমামের ঝাড়গুলো দেখিয়ে বললেন, এগুলো অল্প কদিন পরেই ফুটবে। শীতকালীন ফুলগুলো যখন ফুটতে থাকবে দেখবেন বাগানের চেহারাই পাল্টে যাবে। সালামত মিয়া তার জামাইকে সদ্য ফোটা ফুল নিয়ে ঝটপট একটা তোড়া করতে বললেন। তোড়াটা নুরুন্নাহার বানুর হাতে দিয়ে বললেন, বেগম সাহেবা নিন। নুরুন্নাহার বানু তোড়াটা হাতে নিলেন, কিন্তু বিশেষ খুশি হতে পারলেন না। সেটা তার ভাবভঙ্গিতে প্রকাশ পেল। তোমরা এতগুলো মানুষ সব বেহুদা পাতাপোতা লতা এসব লাগিয়ে গোটা জমিটাই ভরে রেখেছ। ওগুলো কোনো কাজে আসবে? সব কেটে ফেলবে। এপাশে লাগাবে ঢেঁড়স, ওপাশে বরবটি, আর ওই যে খালি জায়গাটা আছে ওখানে বেগুন এবং সুরমাই মরিচের চারা। বাজারে চারা না পাওয়া গেলে বলবে, আমার বড় বোনের বাড়িতে আছে, এনে দেব। নুরুন্নাহার বানুর কথা শুনে সালামত মিয়া একেবারে চুপ করে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। নুরুন্নাহার বানু ধমক দিয়ে বললেন, কি মিয়া চুপ করে আছো যে? কথাটা বুঝি মনে ধরল না? সালামত মিয়া আমতামতো করে বললেন, বেগম সাহেবা তরি তরকারি লাগানো খুব ভালো, আর এটা সিজনও। আমি আপনাকে পেছনে একটা তরকারির বাগান করে দেব, অনেক জমি আছে। কেন, সামনে লাগালে কি ক্ষতি? তরকারি বাগান আমি সামনেই করব। না বেগম সাহেবা, সামনে তরি তরকারি বাগান করা যাবে না। কেন যাবে না শুনি? আমি বলছি সামনেই করো। বেগম সাহেবা, এই বাড়িতে সামনে তরি তরকারি লাগানোর নিয়ম নেই। আপনি নতুন এসেছেন তাই বুঝতে পারছেন না। কি বললে? আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার এই হুকুম তামিল করতে পারবো না।
সালামত মিয়ার কথা শুনে নুরুন্নাহার বানুর পায়ের তলা থেকে মাথার ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি একরকম দৌড়েই বাড়ির ভেতরে গিয়ে ঢুকলেন। ভেজানো দরজা ঠেলে ভেতরে পা দিয়েই তিনি অবাক হয়ে গেলেন। এই সাত সকালে ৫-৫ মানুষ ড্রয়িং রুমে বসে আছেন। তারা নুরুন্নাহার বানুকে উঠে সালাম দিলেন। তিনি কোনো রকমের সালামের জবাব দিয়ে ভেতরে ঢুকলেন। দেখলেন নতুন স্যুটটাই পরে আবু জুনায়েদ অপর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করছেন। নুরুন্নাহার বানুর একচোট মনের ঝাল ঝাড়ার ইচ্ছা ছিল, সেটাই মাঠে মারা গেল। তারপর তিনি কৌতূহলবশত ডাইনিং রুমে গিয়ে দেখেন সকালের নাস্তা দেওয়া হয়েছে। আবু জুনায়েদ নাস্তা খাওয়ার সময় পাননি, তাকে জামা কাপড় পরে বের হতে হয়েছে। তখনই নুরুন্নাহার বানুর মনে পড়ল মানুষটা গত রাতেও কিছু খায়নি, আর এই সকালে চলে গেল। স্বামীটির প্রতি তার মনে এক ধরনের মমতা জন্মাতে লাগল। মানুষটা বোকাশোকা, খুব সহজেই তাকে ঠকানো যায়। তার সহজ সরল স্বামীটিকে কোন ধুরন্ধর কোন বিপদে ফেলে দেয় সে আশঙ্কায় তার মনটা গুড়গুড় করে উঠল। নুরুন্নাহার বানু মনে করেন তিনি জীবনে যত জায়গা দেখেছেন এই বিশ্ববিদ্যালয়টি তার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা। অনেকদিন বাদে তার ইচ্ছে হলো বেলা হয়ে গেলেও তিনি ফজরের নামাজটা পড়বেন। সেদিন দিবানিদ্রা শেষ করে আবু জুনায়েদ বিছানায় বসে দেয়ালে হেলান দিয়ে কি একটা বিষয় চিন্তা করছিলেন। এমন সময় নুরুন্নাহার বানু ঢুকলেন। তার মনে একটুখানি অনুশোচনার মতো হয়েছিল, তবে রাগটা পুরোপুরি মরেনি। আবু জুনায়েদের সঙ্গে দুটো মিষ্টি কথা বলার ইচ্ছে তার মনের মধ্যে জন্মেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। আর কি নিয়ে আলাপটা শুরু করবেন বিষয় খুঁজে পাচ্ছিলেন না। ওগো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না দেখলে মনটা কেমন করে, এসব কথা বলার বয়স কি নুরুন্নাহার বানুর আছে? যখন তরুণী ছিলেন তখনও এই জাতীয় কথাবার্তাকে ন্যাকামি মনে করতেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি মুখ দিয়ে কথা বের করলেন। সকালে নাস্তা পানি মুখে না দিয়ে অমন হন্তদন্ত হয়ে কোথায় ছুটে গিয়েছিলে? আবু জুনায়েদ খুব খুশি হয়ে উঠলেন, তাহলে মেঘ কেটে গেছে। তিনি মনে মনে খুব স্বস্তি বোধ করলেন। এই বেলাটা মনে হচ্ছে ভালোই কাটবে। এখনও কি তোমাকে আবার বেরোতে হবে জিজ্ঞেস করলেন নুরুন্নাহার বানু। না, এই বেলা আর কোনো প্রোগ্রাম নেই, ঘরেই থাকবো। ভাবছি চা খাওয়ার পর বাড়ির পেছন দিকটা একবার দেখব। নুরুন্নাহার বানুর মনে পড়ে গেল সকালবেলা সালামত মিয়া বলেছেন পেছনে অনেক জমি আছে, সেখানে তার তরিতরকারি বাগান করে দেওয়ার কথাও বলেছেন। প্রস্তাবটা তার খুব পছন্দ হয়ে গেল। আগে চাটা খেয়ে নেই, তারপর দুজন একসঙ্গে যাব। নুরুন্নাহার বানু এবং জুনায়েদ যখন বাড়ির পেছনে এলেন তখন বিকেলের রোদের তেজটা মরে এসেছে। এই বাড়ির পেছনে ঝোপে ঝাড়ে ঢাকা এমন আশ্চর্য সুন্দর এক নির্জন পরিবেশ আছে, এখানে আসার আগে দুজনের কেউ চিন্তাও করতে পারেননি। তারা কাঠবিড়ালিদের ছুটোছুটি করতে দেখলেন, দূরে কোথায় ঘুঘুর ডাক শুনতে পেলেন। সবুজ সতেজ দুর্বাবৃষ্টিত প্রসারিত ভূমির উপর হাঁটতে হাঁটতে আবু জুনায়েদের মনে এলো এখন তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার হাতে অনেক ক্ষমতা। শিশু যেমন মাতৃস্তন মুখে লাগিয়ে প্রথম দুধের স্বাদ অনুভব করে, তেমনি আজ সকাল থেকে তিনি ক্ষমতার স্বাদ অনুভব করতে আরম্ভ করেছেন। এই ক্ষমতা নিয়ে তিনি কি করবেন চিন্তা করতে লাগলেন। এই ক্ষমতা নিয়ে কি করবেন? এই অপার ক্ষমতা দিয়ে যদি তার কোনো একটা শখ পূরণ করতে পারতেন তাহলে সবচাইতে খুশি হয়ে উঠতে পারতেন। সহসা তার মনে এলো তিনি একটা দুধেল গাই পুষবেন। অঢেল জায়গা, প্রচুর ঘাস, অনায়াসে একটা গাই পোষা যায়। গায়ের কথা মনে হওয়ার পর তার বাপের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। তার বাবা প্রতিদিন ধলেশ্বরীর পাড়ে পাড়ে দড়ি ধরে গাই গরুটা চড়াতে যেতেন। একদিন পাড় ভেঙে বাবা এবং গাই উভয়ই পানিতে পড়ে গিয়েছিলেন। আয়ু ছিল তাই বেঁচে গিয়েছিলেন। এই গায়ের এক গ্লাস টাটকা গরম ফেনা ওঠা দুধ প্রতিদিন বিকেলবেলা তাকে পান করতে হতো। বাবা মরেছেন কতদিন হয়ে গেল, তবু মনে হয় গতকালের ঘটনা। আবু জুনায়েদ বারবার পরীক্ষায় ভালো করতেন। পরীক্ষায় ভালো করার পেছনের কারণ আবু জুনায়েদের প্রকৃতিদত্ত মেধা নাকি গায়ের দুধের উপকার, দুটোর মধ্যে কোনটা সত্যি এখনও স্থির করতে পারেননি। দুধের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করছিলেন, সুতরাং স্বাভাবিকভাবেই গয়লাদের কথা তার মনে এলো। এদের স্বভাব চরিত্র ভীষণ খারাপ। দুধের মধ্যে শহরের ড্রেনের পানি মিশেল দিতেও তাদের আটকায় না। সমস্ত গয়লা শ্রেণীর উপর তার ভয়ানক রাগ। উপাচার্যের বদলে গয়লাদের শায়েস্তা করার কোনো চাকরি যদি পেতেন তার ধারণা তিনি আরও সুখী হতেন। মানুষের এই শত্রুদের তিনি থামের সঙ্গে বেঁধে আচ্ছা করে চাপকাবার হুকুম দিতেন। তিনি হাঁটছিলেন আর অস্ফুটে কী সব বলছিলেন। নুরুন্নাহার বানুর মনে হলো তার স্বামীটি তারই চোখের সামনে ভিন্ন প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছে। তার রূপান্তর পরিবর্তনের সবগুলো চিহ্ন তার চোখে এখন স্পষ্টভাবে ধরা পড়তে আরম্ভ করেছে। আবু জুনায়েদ ডালপালা প্রসারিত ছাতিম গাছটিতে পিঠ ঠেকিয়ে স্বগতোক্তি করার মতো বলে ফেললেন, আমি একটা গাই গরু কিনব।
এখানে রাখার জায়গার অভাব নেই, ঘাসও বিস্তর। একটা গরু পোষার শখ অনেক দিনের, এইবার আল্লাহ আশা পূরণ করার সুযোগ দিয়েছেন। নুরুন্নাহার শুনে লাফিয়ে উঠলেন। সত্যি তুমি গাই কিনবে? হ্যাঁ, আবু জুনায়েদ জবাব দিলেন। খুশিতে নুরুন্নাহার আবু জুনায়েদকে দুহাতে জড়িয়ে ধরলেন। আবু জুনায়েদ তার মুখ চুম্বন করলেন।